আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই এরই মধ্যে আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশেষ কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত সে দেশের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন এবং বৃহস্পতিবারই তিনি আমাদের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করলেন। যেদিন তিনি এই কাজটি করলেন সেদিনই তিনি বিশেষ একটি ঘোষণা দিলেন। তার মাধ্যমে ঘোষণাটা এলো যে বাংলাদেশিদের জন্য ডক্টর ইউনূস সরকারের শুরু থেকেই এ পর্যন্ত প্রায় 2 বছর ধরে ভারতের যে ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধ করে রাখা হয়েছিল বা সীমিত পরিসরে দেওয়া হচ্ছিল, সেটি এখন ওপেন করে দেওয়া হয়েছে এবং এই ধরনের একটা চমক সৃষ্টির মাধ্যমে, নানান দিক থেকে চমক সৃষ্টির মাধ্যমে দীনেশ ত্রিবেদী তার মিশন শুরু করলেন বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে, কেন ভারত তাকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল? নিশ্চয়ই এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে ভারত নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে চায়, তারই কৌশলগত পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাকে এই বিশেষ স্ট্যাটাসটি দিয়েছে, বিশেষ পদক্ষেপ হিসেবে, কৌশলগত পদক্ষেপ হিসেবে। কী সেই কৌশলগত পদক্ষেপ? এমনিতেই দীনেশ ত্রিবেদী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, ভারতের পশ্চিমবঙ্গের। তিনি ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন দুইবারের জন্য। প্রভাবশালী রাজনীতিবিদ। তাকে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত করা হলো এবং কূটনৈতিক কর্মধারায় নিঃসন্দেহে এটি একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এটি অনেক আগে থেকেই বলে আসা হচ্ছে, যখন কিনা দীনেশ ত্রিবেদীর নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছিল। এবং পেশাদার জ্যেষ্ঠ কূটনীতিবিদকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার যে দীর্ঘদিনের প্রথা ভারতের, সেটি ভেঙে ভারত এটি বোঝাতে চাইছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিছক আমলাতান্ত্রিক দক্ষতা আর যথেষ্ট নয়, প্রকাশ্য রাজনৈতিক মিথস্ক্রিয়াও এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। দীনেশ ত্রিবেদীকে যেই মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে, যদিও এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক এবং প্রোটোকল সংক্রান্ত, এবং মূল যে কারণগুলো তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করার, তা হচ্ছে, প্রথমে যদি বলতে হয়, যেহেতু এমন মর্যাদা ভারতের জন্য বিরল ঘটনা, সেদিক থেকে এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ কূটনৈতিক বার্তা এবং দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রীর খুবই আস্থাভাজন এবং সরকারের একজন বিশ্বস্ত দূত বা প্রতিনিধি, সেটি ভারত স্পষ্ট করতে চাইছে। দ্বিতীয়ত হচ্ছে, স্বাভাবিকভাবে যদি মর্যাদা কথা বলি, আগে বলেছে কোনো রাষ্ট্রীয় এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি যেন ভারতের পূর্ণ মন্ত্রী সমমর্যাদার প্রোটোকল এবং সুবিধা পান, সেই বিষয়টি নিশ্চিত করা। অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত অন্যান্য যে রাষ্ট্রদূত রয়েছেন বা হাই কমিশনার রয়েছেন, তাদের দিক থেকে নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর মর্যাদাটা হবে অবশ্যই অনেক বেশি উচ্চ মাত্রায়। তৃতীয়ত, তার অভিজ্ঞতার মূল্যায়নের প্রতিফলন ঘটানো হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং তাকে শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার ক্ষেত্রে উচ্চতর আসন দেওয়া। আমরা যদিও দেখি বাংলাদেশে যারা রাষ্ট্রদূত হয়ে আসেন বা বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হাই কমিশনার হিসেবে এখানে কাজ করেন, তাদের প্রায় সবাই যখন তখন আমাদের মন্ত্রীদের সাথে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, দলীয় প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করছেন, কিন্তু এগুলো সহজে হওয়ার কথা নয়। তার একটি অতি সাম্প্রতিক একটি দৃষ্টান্ত আমি আপনাদের জানাবো, যদি আপনারা সে বিষয়টি জানেন। যাই হোক, দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিতর্ক না ওঠে এবং তিনি যাতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দলীয় প্রধান বা আমাদের সরকারের শীর্ষ নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, মন্ত্রী পরিষদে যারা অন্যরকম একটি অবস্থান রয়েছেন, তাদের যে কারোর সাথে খুব সহজেই দেখা সাক্ষাৎ করতে পারেন, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, তার একটি মেসেজ দেওয়া। যেটি বলছিলাম যে সাম্প্রতিক সময় একটি দৃষ্টান্ত, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন শাহ, তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন নেপাল সফরের সময় তার সাক্ষাৎ চাইলেন, দেখা করতে চাইলেন, তিনি স্রেফ জানিয়ে দিলেন যে দেখা করবেন না। বাংলাদেশে এর আগে যারা, ভারত তো বটেই, যুক্তরাষ্ট্র তো বটেই, অন্য কোনো দেশের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রী তিনি যেই হন না কেন, তাদের সাথে যে
দেখা করার আবেদন করেন বা আগ্রহ প্রকাশ করেন, কেউ কখনো অ্যাভয়েড করতে পেরেছেন? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা যদি বলি আমরা, পিটার হাসের কথা, সেক্ষেত্রে এক্সাম্পলটি সৃষ্টি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-এর দিকে তার যখন বিদায় ঘণ্টা বেজে উঠলো, মানে তার কর্মকাল শেষ হয়ে এলো, পিটার হাস দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আমি পিটার হাসের মেয়াদার কথা বলছি, কিন্তু শেখ হাসিনা কিছুতেই তাকে সময় দিলেন না। যাই হোক, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি কিনা ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন, তিনিও দেখা করতে চেয়েছিলেন। বালেন শাহ কিন্তু এক বাক্যে বলে দিয়েছেন, না, আমি দেখা করব না। কেন? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী বা এই মান সম্পন্ন কোনো ব্যক্তি ছাড়া তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। যাও, নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদী যে সম্মান নিয়ে ভারতের পক্ষ থেকে এসেছেন বা তাকে দেওয়া হয়েছে, সে নিশ্চয়ই অনেক দিক ইঙ্গিত করে। মাত্র কদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান যে ভারতে এক ধরনের বিড়ম্বনার শিকার হলেন, দিল্লিতে গিয়ে ফিরে আসার পর তিনি সেখান থেকে ফিরে আসার পরে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ভর্ৎসনা করা হলো, তার কাছে জবাব দিয়ে চাওয়া হলো। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে কি তার যে প্রোটোকল সেটি এইভাবে করা সম্ভব হবে? নিশ্চয়ই এই বিষয়ে অনেক প্রশ্ন উঠতেই পারে। যাও, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দীনেশ ত্রিবেদীকে যেভাবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে, এবং তাকে যে নতুনভাবে যে সম্মানে অভিহিত করা হলো ভারতের পক্ষ থেকে, সেটি নিঃসন্দেহে কূটনৈতিক মহলে বেশ আলোচনা জন্ম দিয়েছে। এবং দীনেশ ত্রিবেদী যেই মিশন শুরু করেছেন পর্যটন ভিসা খুলে দেওয়ার মাধ্যমে, তিনি নিঃসন্দেহে চমক সৃষ্টি করতে পারেন এমন অভিমত ভারতের বিশেষজ্ঞদের। কিন্তু তিনি যখন আমাদের দেশে প্রথম পা রাখলেন, তার একটি মন্তব্যকে ঘিরে আমাদের সরকারের কোনো কোনো ব্যক্তির মধ্যে কিংবা জামায়াতের পক্ষ থেকে যেই প্রশ্ন উত্থাপিত করা হয়েছিল, সেগুলো নিশ্চয়ই ভারত ভালো চোখে নেয়নি। ভালো চোখে না নেওয়ার পরেও ভারত বোঝাতে চাইছে যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই অনন্য মাত্রায়, যখন কি আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন। এই বিষয়টিও আমাদের ভেবে দেখা দরকার, এবং সেই জায়গা থেকে আমরা কতটা কৌশল গ্রহণ করতে পারি সেটিও নিশ্চয়ই আমাদের দক্ষতার উপর নির্ভর করছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।